যা কিছু শিখব তা সামথিং বাই সি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং বাই সি চ্যানেলের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্যালোরিমিতির মূলনীতি বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করব। তো সেই ক্ষেত্রে আমরা ক্যালোরিমিতির মূলনীতি যেটা, সেই ভিডিওটা দেখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। ক্যালোরিমিতির মূলনীতি আমরা সবাই জানি। তো এখানে যে সমস্যাটা আমরা নিয়েছি সেটি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম ভরের একটি লোহার খণ্ড ফেলে দেওয়া হলো। মিশ্রণটির চূড়ান্ত তাপমাত্রা কত হবে? অর্থাৎ এখানে যে সমস্যাটি দেওয়া হয়েছে সেই সমস্যা অনুযায়ী যদি আমরা একটা চিত্র আঁকি, তাহলে আমি আশা করি তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি যে এটি একটি পাত্র এবং এই পাত্রে কথা অনুযায়ী 2 কেজি পানি আছে এবং সেই 2 কেজি পানির তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই 2 কেজি পানির তাপমাত্রা আমরা লিখতে পারি 25 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রাকে আমরা ধরে নিতে পারি TW, অথবা এই পানির ক্ষেত্রে T1 ধরে নিতেও পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু ওয়াটার বা পানি, তো তার জন্য আমরা TW ধরে নিয়েছি এবং সেই তাপমাত্রাটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এবং তারপরে বলা হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম ভরের একটি লোহার খণ্ড। তো আমি ধরে নিচ্ছি যে এইটি হচ্ছে একটি লোহার খণ্ড এবং এই লোহার খণ্ডটি এই যে পানি পাত্র, এই পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং এই লোহার খণ্ডটির তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই লোহার খণ্ডটির তাপমাত্রা কিন্তু পানির থেকে অনেক বেশি। অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু এই লোহার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এই পানির তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো আমরা বলতে পারি যে হচ্ছে এখানে লোহার মধ্যে তাপের পরিমাণটা বেশি। এবং এই যে লোহার খণ্ডটি, এই লোহার খণ্ডটি যখন হচ্ছে পানির মধ্যে দেওয়া হবে, যেহেতু তাপের পরিমাণ এই লোহার খণ্ডের মধ্যে বেশি, তো সেই কারণে এই লোহাটি হচ্ছে তাপ বর্জন করবে। অর্থাৎ লোহাটি হচ্ছে তাপ দিয়ে দেবে এই পানির মধ্যে এবং পানি হচ্ছে সেই তাপ নিবে। তো লোহা যেহেতু তাপ দিয়ে দিবে, তার মানে অবশ্যই লোহার তাপমাত্রা কমে যাবে এবং পানি যেহেতু সেই তাপটাই গ্রহণ করবে, তার মানে অবশ্যই পানির তাপমাত্রা বেড়ে যাবে। তো ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী এই তাপের আদান প্রদানটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না দুইজনের তাপমাত্রা সমান না হয়। তো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে বর্জিত তাপ, অর্থাৎ লোহা তাপ বর্জন করতেছে পানিকে, অর্থাৎ পানি যদি সেই তাপটা গ্রহণ করে তাহলে পানির তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ W এখানে তাপমাত্রা আমরা উপরের দিকে দিয়েছি চিহ্নের মাধ্যমে, এবং এই আয়রন বা লোহার ক্ষেত্রে যেহেতু লোহা তাপ বর্জন করতেছে, তার মানে লোহার তাপ কমে যাবে এবং তাই আমরা লোহার তাপমাত্রাকে নিচের দিকে দিয়েছি তীরচিহ্ন হিসেবে। এবং পানির তাপ বাড়তে বাড়তে এবং লোহার তাপ কমতে কমতে একটা সময় তাদের দুজনের তাপমাত্রা সমান হয়ে যাবে এবং সেই তাপমাত্রাটা হচ্ছে T এবং সেটাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। ক্যালোরিমিতির মূলনীতিতে বলা হয়েছিল যে এই তাপের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুইজনের তাপমাত্রা সমান না হয়। তো এইখানে দুইজনের তাপমাত্রা যখন T হবে, অর্থাৎ সমান হয়ে যাবে, একই তাপমাত্রা হয়ে যাবে, তখন তাদের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। এবং এখানে এই লোহাটা যে পরিমাণ তাপ বর্জন করবে, পানিটা ঠিক সেই পরিমাণ তাপই গ্রহণ করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে বর্জিত তাপ যা গৃহীত তাপও তাই, অর্থাৎ বর্জিত তাপ ইকুয়াল গৃহীত তাপ। তো এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা গৃহীত তাপের ক্ষেত্রে পানি এবং বর্জিত তাপের ক্ষেত্রে লোহা, এই হিসেবটা ধরে হচ্ছে আমরা এই সমস্যাটি সমাধান করব। তো এখানে বর্জিত তাপের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বর্জিত তাপের ক্ষেত্রে আমরা লোহার খণ্ডটিকে হিসেব করব এবং লোহার খণ্ডটির ভর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 500 গ্রাম। তো এই গ্রামকে অবশ্যই কেজিতে আমাদের কনভার্ট করতে হবে এবং প্রত্যেকটির ক্ষেত্রে হচ্ছে গ্রামকে আমাদের কেজিতে কনভার্ট করে নিয়েই অঙ্ক করতে হবে। তো এখানে বর্জিত তাপের ক্ষেত্রে আমরা লিখতে পারি ভর। তো বর্জিত তাপের ক্ষেত্রে বুঝতেই পারতেছো যে কার ক্ষেত্রে হিসাবটা হবে, যার তাপমাত্রা বেশি তার ক্ষেত্রে বর্জিত তাপের হিসেবটা হবে এবং যার তাপমাত্রা কম তার ক্ষেত্রে গৃহীত তাপের হিসেবটা হবে। তো বর্জিত তাপের ক্ষেত্রে অবশ্যই আমরা লোহার সব কিছু হিসেব করব, লোহার তাপমাত্রা, লোহার ভর, লোহার আপেক্ষিক তাপ, সব কিছু লোহার। তো এখানে হচ্ছে বর্জিত তাপের ক্ষেত্রে আমরা ভর M ইকুয়াল লিখতে পারি 500 গ্রাম। তো
তো 500 গ্রামকে আমরা 1000 দিয়ে ভাগ করলে কেজি পেয়ে যাব। তো 500কে আমরা 1000 দিয়ে ভাগ করে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 0.5 কেজি। এটা হচ্ছে লোহার ভর এবং লোহার আপেক্ষিক তাপ আমাদের এখানে কাজে লাগবে। এখানে কিন্তু পানির আপেক্ষিক তাপ কাজে লাগবে না, কারণ বর্জিত তাপের ক্ষেত্রে কিন্তু লোহা অংশগ্রহণ করেছে বা লোহা আছে এইখানে এই ক্ষেত্রে। তো এইখানে লোহার আপেক্ষিক তাপ হচ্ছে ফিক্সড। আমরা জানি প্রত্যেকটা বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে ফিক্সড, অর্থাৎ এখানে হচ্ছে লোহার আপেক্ষিক তাপ হচ্ছে 460 জুল পার কেজি পার কেলভিন। তার মানে বোঝায় লোহা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 1 একক তাপমাত্রা তার কমতে সে হচ্ছে 460 জুল তাপ পানিকে দিয়ে দেবে। অর্থাৎ লোহাকে মানে পানিতে যখন দেওয়া হবে লোহাটিকে, যখন এই লোহাটা 460 জুল তাপ বর্জন করে দেবে তখন তার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। ঠিক একইভাবে আবার যখন 460 ডিগ্রি সেলসিয়াস তাপ সে ছেড়ে দেবে পানির মধ্যে, তখন হচ্ছে তার তাপমাত্রা আবার 1 ডিগ্রি বা সেলসিয়াস বা 1 একক কমে যাবে। এভাবে এই 460 জুল পরিমাণ তাপ দিতে 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 একটা সময় তার তাপমাত্রা কমতে কমতে 100 থেকে 99, 98, 95, 90 এভাবে কমতে কমতে যেখানে আসবে সেটাই হচ্ছে মানে যতক্ষণ না দুজনের তাপমাত্রা সমান হবে ততক্ষণ সে দিতে থাকবে এবং ঠিক সেই পরিমাণ তাপ পানি নিতে থাকবে এবং পানি নিয়ে হচ্ছে তার তাপমাত্রা বাড়বে 4200 জুল। তাপ যখন সে লোহার থেকে নেবে তখন তার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তো সেটা আমরা গৃহীত তাপের ক্ষেত্রে হিসেবে দেখব। তো এখানে ডেলটি তাপমাত্রার পার্থক্য যেটা সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছি কিন্তু যে মিশ্রণের তাপমাত্রা বা এই লোহাটার শেষ তাপমাত্রা বা পানির শেষ তাপমাত্রা আমরা ধরে নিয়েছি টি, অর্থাৎ এখানে শেষ তাপমাত্রা দুজনেরই ক্ষেত্রে হচ্ছে টি এবং সেই টি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এবং আদি তাপমাত্রা হচ্ছে এই গৃহীত তাপ মানে বর্জিত তাপের ক্ষেত্রে লোহার আদি তাপ ছিল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ডেলটি ইকুয়াল আমরা লিখতে পারি টি মাইনাস 100। এটা হচ্ছে ডেলটি বা তাপমাত্রা বৃদ্ধি। যাই হোক, এই ডেলটির মানটা আমরা এখানে লিখতে পারি শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা বর্জিত তাপের ক্ষেত্রে। অর্থাৎ বর্জিত তাপ Q1 ইকুয়াল আমরা লিখতে পারি এমএস ডেলটি। এটা কিন্তু আপেক্ষিক তাপের ক্ষেত্রে সূত্র। তো সেই বর্জিত তাপ Q1 ইকুয়াল এমএস ডেলটি। এখানে এম হচ্ছে 0.5 কেজি, এস হচ্ছে 460 জুল এবং ডেলটি এর মান হচ্ছে টি মাইনাস 100। তো এখানে 0.5 গুণ হচ্ছে 400 মানে 0.5 গুণ 460 গুণ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 230 এবং 230কে আমরা গুণ করব টি মাইনাস 100-এর সাথে। তো 230 গুণ টি করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 230 টি এবং হচ্ছে 230 গুণ হচ্ছে 100 করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 23000। তো এইটা হচ্ছে এই পরিমাণ তাপ লোহা বর্জন করছে। তো অর্থাৎ এখানে কিন্তু একটা রাউন্ড ফিগার আসেনি, কারণ এর মধ্যে টি থেকে গিয়েছে এবং এই টিটা আমাদের নির্ণয় করতে হবে। তো এইখানে হচ্ছে এই পরিমাণ তাপ আমরা বলতে পারি লোহা পানিতে দেওয়ার পরে লোহার মধ্যে মানে পানির মধ্যে লোহাটা এই পরিমাণ তাপ বর্জন করছে এবং ঠিক এই পরিমাণ তাপই হচ্ছে পানি গ্রহণ করবে। তো সেক্ষেত্রে পানির তাপ যেহেতু পানি গ্রহণ করবে তাপ লোহা ছেড়ে দেবে এবং পানি গ্রহণ করবে, তো আমরা লিখতে পারি গৃহীত তাপের ক্ষেত্রে। অর্থাৎ গৃহীত তাপের ক্ষেত্রে পানি এখানে পানির ক্ষেত্রে সব কিছু হিসেব করা হবে, অর্থাৎ পানির ভর, পানির তাপমাত্রা, পানির শেষ তাপমাত্রা, পানির আপেক্ষিক তাপ সব কিছু পানিরটা হিসেব করা হবে। তো এখানে গৃহীত তাপের ক্ষেত্রে অবশ্যই পানি অংশগ্রহণ করবে। তো এখানে পানির ক্ষেত্রে ভর দিয়ে দেওয়া হয়েছিল, পানির ভর যেটা দিয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 2 কেজি। তো সেটা আমরা এখানে লিখতে পারি এম ইকুয়াল 2 কেজি এবং পানির যে আপেক্ষিক তাপ সেটা কিন্তু লোহার থেকে অনেক বেশি, অর্থাৎ লোহার হচ্ছে 460 জুল এবং পানির হচ্ছে 4200 জুল। অর্থাৎ লোহার কাছ থেকে সে 4200 জুল তাপ যখন নিবে বা নিতে পারবে লোহা দিবে পানির মধ্যে, তখন হচ্ছে তার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পরে সে আবার যখন 4200 জুল তাপ নিবে লোহার থেকে, অর্থাৎ লোহা 460 করে দিচ্ছে এবং তার তাপমাত্রা 1 একক করে কমে যাচ্ছে এবং পানি হচ্ছে যখন ওই 460 করে হতে 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 যখন 4200 হয়ে যাবে তখন তার তাপমাত্রা 1 একক করে বৃদ্ধি পাবে। তো এইভাবে হচ্ছে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা আমরা লিখতে পারি। এবং ডেলটি পানির ক্ষেত্রে শেষ তাপমাত্রা কত? পানির ক্ষেত্রে শেষ তাপমাত্রা হচ্ছে অবশ্যই টি, ওটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা, দুজনের তাপমাত্রা ওইটাই শেষ তাপমাত্রা এবং পানির ক্ষেত্রে আদি তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো সেটা আমরা লিখতে পারি ডেলটি ইকুয়াল টি মাইনাস 25 এবং এক্ষেত্রে কী পরিমাণ তাপ গ্রহণ করছে সে তাপের পরিমাণ আমরা লিখতে পারি Q2 ইকুয়াল জিজ্ঞাসা চিহ্নটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা গৃহীত তাপের ক্ষেত্রে Q2 ইকুয়াল আমরা লিখতে পারি এমএস ডেলটি, অর্থাৎ Q2 ইকুয়াল এম এর মান হচ্ছে 2 কেজি এবং এস এর মান হচ্ছে 4200 এবং ডেলটি এর মান হচ্ছে টি মাইনাস 25। তো এই 4200 এবং 2 গুণ করলে হবে হচ্ছে
84 মানে 8400 এবং সাথে আছে T-25। তো 8400 বা 8400 গুণ টি করলে 8400 টি হবে এবং মাইনাস দিয়ে, অর্থাৎ এখানে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা দিয়ে 8400 গুণ 25 করলে যে মানটা হবে সেটা এখানে আমরা বসাতে পারি, অর্থাৎ 21210000, অর্থাৎ 210000, অর্থাৎ 4টা 0, 4টা 0। তো এই পরিমাণ তাপ হচ্ছে পানি গ্রহণ করছে কার থেকে? লোহার থেকে। অর্থাৎ লোহার তাপ ইকুয়াল এই পরিমাণ তাপ আমরা লিখতে পারি, অর্থাৎ গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ, এটা আমরা লিখতে পারি না? অবশ্যই ক্যালোরিমিটারের মূলনীতি অনুসারে কিন্তু সেটাই কিন্তু আমরা বলতে পারি। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, অবশ্যই ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি। তো এখানে ক্যালোরিমিটারের মূলনীতি অনুসারে কিন্তু আমরা সেটাই লিখতে পারি। কি লিখতে পারি? ক্যালোরিমিটারের মূলনীতি অনুসারে আমরা লিখতে পারি বর্জিত তাপ ইকুয়াল গৃহীত তাপ, অর্থাৎ উত্তপ্ত বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে, যার তাপমাত্রা কম বা কম তাপমাত্রার বস্তু ঠিক সেই পরিমাণ তাপই গ্রহণ করবে, বা শীতল বস্তু সেই পরিমাণ তাপই গ্রহণ করবে, অর্থাৎ সেই পরিমাণ, এখানে পরিমাণ কিন্তু সমান দুইটাই। তো আমরা লিখতে পারি যে গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ বা বর্জিত তাপ ইকুয়াল গৃহীত তাপ, যা একটা লিখলে হচ্ছে। তো এখানে গৃহীত তাপের ক্ষেত্রে অবশ্যই পানির ক্ষেত্রে যাবে, তো পানির ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম Q2 এবং বর্জিত তাপ অবশ্যই Q1 যাবে, এবং সেটা হচ্ছে অবশ্যই আমরা ধরে নিয়েছিলাম লোহারটা। তো Q2 ইকুয়াল Q1। তো এখানে একটা বিষয় খেয়াল করো, এই গৃহীত তাপ এবং বর্জিত তাপ আমরা যদি খেয়াল করি এটা কিন্তু পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ একজন গ্রহণ করতেছে, একজন দান করতেছে বা বর্জন করতেছে। তাহলে বর্জন এবং গ্রহণ পরস্পর বিপরীত না? আর ফিজিক্সে দুইটা বিপরীত ঘটনাকে অবশ্যই প্রকাশ করার জন্য একটার আগে মাইনাস চিহ্ন দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে Q1 এর আগে মাইনাস দিলে Q2 এর আগে প্লাস, এবং Q1 এর আগে প্লাস দিলে Q2 এর আগে মাইনাস। তো অবশ্যই একটার আগে মাইনাস আমাকে দিতে হবে। তো তার জন্য আমি এখানে Q2 এর আগে মাইনাস দিয়ে নিয়েছি, অর্থাৎ গৃহীত তাপ। সেই ক্ষেত্রে আমি এখানে মাইনাস দিয়ে নিয়েছি এবং Q1কে আমরা প্লাস ধরেছি। তোমরা চাইলে হচ্ছে Q1কে মাইনাস ধরতে পারো এবং Q2কে প্লাস ধরতে পারো। তো সেক্ষেত্রে এখানে মাইনাসটা দিয়ে Q2 এর মান আমরা পেয়েছিলাম 8400টি, মাইনাস হচ্ছে এই যে 2140, অর্থাৎ 2,10,000, এবং এ পাশে Q1 এর মান পেয়েছিলাম আমরা 230টি, মাইনাস হচ্ছে 23,000, এই পরিমাণ মানটা আমরা পেয়েছিলাম। তো এটাকে আমরা সমান লিখতে পারি। এখন এই মাইনাস দিয়ে যখন 4000 মানে 8400টিকে গুণ করব, তখন আমরা মান পাবো হচ্ছে মাইনাস 8400টি প্লাস, অর্থাৎ এই বাইরের মাইনাস এবং ভিতরের মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 2,10,000টি আমরা এখানে 2,10,000 আমরা এখানে লিখতে পারি, এবং ইকুয়ালের এপাশে যেটা ছিল সেটাই আমরা এখানে মানে সরাসরি লিখে দিয়েছি। তো সেক্ষেত্রে এখন আমাদের টিগুলোকে একপাশে করতে হবে, অর্থাৎ এপাশে আসে হচ্ছে 8400টি এবং এপাশে আসে হচ্ছে প্লাস 230টি। তো প্লাস 230টি ইকুয়ালের এপাশে আসলে হবে হচ্ছে মাইনাস 230টি, এবং টিগুলো কিন্তু একপাশে হয়ে গেছে, এবং এপাশে ছিল হচ্ছে মাইনাস 23,000 এবং এপাশে ছিল হচ্ছে প্লাস 2140। তো এই প্লাস 2140 এপাশে আসলে হবে হচ্ছে মাইনাস 2140। তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি, এই যে মাইনাস 8400টি এবং মাইনাস 230টি, এই সব কয়টা যেহেতু দুইটার আগে মাইনাস আছে, তো মাইনাস যদি আমরা কমন নিই তাহলে দুইটার সংখ্যা যোগ হয়ে যাবে। তো এই দুইটা যোগ করলে হবে হচ্ছে 8630টি, অর্থাৎ মাইনাস 8630টি এখানে আমরা লিখতে পারি। এবং ঠিক একইভাবে ইকুয়ালের এপাশে মাইনাস 23,000, এখান থেকে মাইনাস মানে অর্থাৎ দুইটার থেকে যদি মাইনাস আমরা কমন নিই তাহলে 23,000 প্লাস আমরা 2140 এটা লিখতে পারি। তো এই দুইটা ক্যালকুলেশন করে, এই দুইটা মান ক্যালকুলেশন করে আমরা মান পেয়েছি 233,000, অর্থাৎ 233,000 এটা আমরা লিখতে পারি। তো এখন ইকুয়ালের এপাশের মাইনাস এবং ইকুয়ালের বাম পাশের মাইনাস, দুইটা মাইনাস কেটে যায়, কারণ হচ্ছে মাইনাস 8630 ওপাশে যদি ভাগ হয়ে যায় তাহলে উপরের মাইনাস এবং নিচের মাইনাস কেটে যায়, তো আমরা একবারে কেটে দিয়েছি। তো এখানে টি এর সাথে 8630 গুণ আকারে আছে, এটা যখন ইকুয়ালের ওপাশে যাবে তখন ভাগ হয়ে যাবে। তো অর্থাৎ এখানে 233,000 এইটার নিচে আমরা ভাগ আকারে লিখতে পারি 8630। তো যখন হচ্ছে 233,000কে আমরা ভাগ করব 8630 দিয়ে, তখন যে মানটা পাবো সেটা হচ্ছে টি এর মান, অর্থাৎ সেই মানটা আসবে হচ্ছে 26.998। অর্থাৎ এখানে কিন্তু 26.998 এটাকে আমরা লিখতে পারি 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটাকে আমরা প্রায় চিহ্ন দিয়ে 27 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি। অর্থাৎ
টি এর মান পেয়েছি হচ্ছে আমরা 27°C। এই টিটা কী ছিল? এই টিটা ছিল হচ্ছে মিশ্রণের তাপমাত্রা বা লোহার শেষ তাপমাত্রা বা পানির শেষ তাপমাত্রা, অর্থাৎ মানে পানি এবং লোহা দুজনেই শেষ তাপমাত্রা টি, এবং সেটা কিন্তু অবশ্যই মিশ্রণের তাপমাত্রা। তো এখানে আমরা লিখতে পারি যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা বা মিশ্রণের শেষ তাপমাত্রা হচ্ছে 27°C বা 27°K। 27 K, এটা আমরা লিখতে পারি। 27 কেলভিনের আগে কিন্তু ডিগ্রি বলতে হয় না, বা কেলভিন শুধু সরাসরি কেলভিনই বলা হয়। তো এখানে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা বা শেষ তাপমাত্রা আমরা বলতে পারি 27°C। তো এই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি বিষয়ক একটি গাণিতিক সমস্যা। আমরা পরবর্তীতে আরও একটি সমস্যা আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। সামথিং বাই সি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।